প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন এসকেএফ নিবেদিত আরোগ্য নিকেতনে। দর্শক, সারা বিশ্বে প্রতি বছর প্রায় 85 লাখ মানুষ মারা যায় কিডনির বিভিন্ন রোগে, এবং এই কিডনি রোগে এখনও আমাদের মধ্যে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। আজকে তাই আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিডনি রোগ, সচেতনতা ও প্রতিরোধ। এবং এই নিয়ে কথা বলতে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার দিলীপ কুমার রায়, যিনি কনসালটেন্ট হিসেবে বর্তমানে আছেন কিডনি বিভাগ, সেন্টার ফর কিডনি ডিজিজ এবং ইউরোলজি। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। স্বাগত। আমরা আজকে কথা বলবো কিডনি রোগ নিয়ে। তো কিডনি রোগ নিয়ে যখন কথা বলবো তার আগে একটু কিডনি নিয়ে জানতে চাই যে কিডনি আসলে কিভাবে কাজ করে। কিডনি আমাদের শরীরের একটা অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ। আমাদের প্রত্যেকের দুটো করে কিডনি সাধারণত থাকে, তবে অনেকে একটা কিডনি নিয়েও জন্মগ্রহণ করেন বা একটা নিয়েও বাঁচতে পারি আমরা। কিডনির কাজ হচ্ছে আমাদের শরীরের, এটা একটা ফিল্টারের মতো কাজ করে। আমাদের শরীরে যে কোনো বিপাক প্রক্রিয়া হওয়ার পরে যেটুকু বর্জ্য পদার্থ তৈরি হয় সেটাকে বের করে দেওয়া হচ্ছে তার প্রধান কাজ। সেই বর্জ্য পদার্থ তৈরি বের করার সাথে সাথে সে কিন্তু আমাদের রক্তচাপ মেনটেন করে, ব্লাড প্রেশার যেটাকে আমরা বলি সেটা মেনটেন করে আমাদের কিডনি। আমাদের শরীরের বিভিন্ন লবণ, পানি, তার মধ্যে যে ভারসাম্য সেটা মেনটেন করে কিডনি। আমাদের রক্ত তৈরিতে সাহায্য করে। আমাদের হাড় বা বোনের হেলথ সেটা মেনটেন করতেও কিডনির প্রয়োজন হয়। তার ফলে কিডনি একটা মাল্টিফাংশনাল অর্গান। যদিও সাধারণত মনে হয় যে শুধু এটা মনে হয় একটা ফিল্ট্রেশন অর্গান। জি। তার ফলে যদি কোনো কারণে কিডনির সমস্যা দেখা দেয় তাহলে অনেকগুলো সমস্যা দেখা যায়, এদের প্রত্যেকটা জিনিস ইনভলভ হয়। তারপরে দেখা যায় ওইসব রোগীর রক্তশূন্যতা হচ্ছে, ওদের ব্লাড প্রেশার অনেক বেড়ে যাচ্ছে, ওদের হার্টের সমস্যা হচ্ছে, ওদের ব্রেইনের সমস্যা হচ্ছে, স্ট্রোক হচ্ছে। তার মানে কিডনি রোগ হলে পরে অন্যান্য রোগের প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা, কিডনিতে তাহলে মাল্টিপল বা বলবো যে ব্যাপকতা অনেক বেশি। তো এই যে কিডনি রোগগুলো হচ্ছে, কিডনি রোগ আমরা দেখি যে বাচ্চাদেরও যেমন হচ্ছে, বয়স্কদেরও হচ্ছে, এবং মাঝামাঝি বয়সে যারা আছে তাদেরও হচ্ছে। সাধারণত সবচেয়ে বেশি যে কিডনি রোগগুলো দেখা যায় সেগুলো কোনগুলো? সবচেয়ে বেশি কিডনি রোগ হচ্ছে ডায়াবেটিস জনিত কিডনি রোগ। আচ্ছা। ডায়াবেটিসের কারণে কিডনি অকার্যকর হয়ে যাওয়া, এটাকে বলি আমরা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বা ডায়াবেটিক কিডনি ডিজিজ, সেটা হচ্ছে সবচেয়ে প্রধান কারণ। তারপরে হচ্ছে উচ্চ রক্তচাপ জনিত কিডনি রোগ। উচ্চ রক্তচাপ থাকার ফলে অনেকের যে কিডনি আস্তে আস্তে বিকল হয়ে যায়, সেটাকে বলি আমরা উচ্চ রক্তচাপ জনিত কিডনি রোগ। তারপরে হচ্ছে আমাদের দেশে ইনফেকশনও একটা খারাপ, মানে কম আমাদের দেশের জন্য ইনফেকশনের কারণেও কিডনির প্রদাহ হয়, কিডনি নষ্ট হয়ে যায়। তারপরে হচ্ছে গ্লোমারুলোনেফ্রাইটিস। গ্লোমারুলোনেফ্রাইটিস কিডনির যে ছাঁকনি সেটাকে আমরা বলি গ্লোমারুলাস। আচ্ছা। সেই গ্লোমারুলাসে যখন প্রদাহ হয়ে নষ্ট হয়ে যায় সেটাকে আমরা বলি গ্লোমারুলোনেফ্রাইটিস। বিভিন্ন ধরনের গ্লোমারুলোনেফ্রাইটিস আছে, সেগুলোকে আমরা দেখতে পারি। তারপরে জন্মগত কিছু কিডনি রোগ অনেকের হয়। তারপরে সিস্টিক কিডনি ডিজিজ, তারপরে কিডনিতে পাথর হওয়া ইত্যাদিতে, এইসব রোগগুলোই সাধারণত প্রধানত কমন। তো আপনি বলছিলেন যে সবচেয়ে বেশি হচ্ছে ডায়াবেটিস তো আমাদের দেশের অন্যতম প্রধান সমস্যা, এবং মনে হয় এখন পর্যন্ত সারা বিশ্বে সবচেয়ে বেশি যে মানুষ মারা যাচ্ছে তা হচ্ছে ডায়াবেটিস এবং ডায়াবেটিস জনিত জটিলতার কারণে। তো কিডনির রোগের সাথে ডায়াবেটিসের যে সম্পর্কটা, এটা আসলে কিভাবে কাজ করছে? ডায়াবেটিস এমন একটা জিনিস, ডায়াবেটিস যখন একজন রোগীর হয় তখন কিডনি যে আমাদের যে ছাঁকনিগুলো আছে সেই ছাঁকনি বলি গ্লোমারুলাস। গ্লোমারুলাসের মধ্যে কিডনির প্রেশার বেড়ে যায়। আমাদের গ্লোমারুলাসের কাজ হচ্ছে এটা ফিল্টার করে, কি করে ভালো জিনিসগুলো রেখে দেয়, খারাপ জিনিসগুলো ফিল্টার দিয়ে বের হয়ে ছাঁকনির মতো কাজ করে। কিন্তু যখন সেই ফিল্টারের পোর্টগুলো নষ্ট হয়ে যায় তখন ভালো জিনিসও বের হয়ে যায়। যেমন তার মধ্যে প্রধান একটা হচ্ছে প্রোটিন, আমরা বলি অ্যালবুমিনিউরিয়া। প্রোটিন যখন প্রস্রাবের সাথে বের হয়ে যায় তখন প্রচুর পরিমাণ প্রোটিন গেলে আস্তে আস্তে এই প্রোটিন যাওয়ার সময় আবার কিডনিকে ড্যামেজ করে, সেখানে ইনফ্লামেশন হয় বিভিন্ন ভাবে, কিডনি আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। এটা একটা প্রোগ্রেসিভ কন্ডিশন। যখন কিডনির ড্যামেজ একবার ডায়াবেটিসে শুরু হয় এটা সাধারণত প্রোগ্রেস করতে থাকে, এবং সেই প্রোগ্রেসকে হোল্ড করার জন্য যদিও আধুনিকভাবে এখন অনেক চিকিৎসার পাওয়া যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু একেবারেই যে মানে আমরা সবসময় হোল্ড করতে পারি এমন না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে অনেকেরই আছে ডায়াবেটিসকে কেউ মানে আমরা পাত্তা দিই না এমন একটা ভাব।
আমরা বুঝতেই পারি না যে কখন আমার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। যখন শরীরে পানি আসা শুরু হয়, যখন রক্তচাপ অনেক বেশি হয়, যখন আমাদের রক্তশূন্যতা দেখা দেয়, তখন আমরা ডাক্তারের কাছে আমাদের রোগীরা আসেন। তাই অনেকেই বুঝতে পারেন না। এবং ডায়াবেটিসের যেটা সমস্যা হলো, ডায়াবেটিস প্রথম দিকে তেমন কোনো সিমটম থাকে না, রোগীরা বুঝতে পারেন না যে উনি একটা কত বড় রোগে ভুগতেছেন। এবং ডায়াবেটিস রোগ হলে যেটা প্রয়োজন হলো যে ডায়াবেটিসের আর্লি ডায়াগনোসিস করা, ডায়াবেটিসের শর্করার মাত্রা মানে গ্লুকোজের মাত্রাটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা, যেভাবেই হোক সেটা চিকিৎসা। চিকিৎসার মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে আপনার ঔষধ ছাড়া চিকিৎসা, একটা হচ্ছে ঔষধ সহ চিকিৎসা। ঔষধ ছাড়া চিকিৎসার মধ্যে প্রধানত হচ্ছে আপনার নিয়মিত হাঁটা, 3 নম্বর হচ্ছে খাদ্য নিয়ন্ত্রণ করা। কিডনি পরীক্ষার জন্য খুব বেশি পরীক্ষা আমাদের দরকার নেই, প্রস্রাবের মধ্যে একটু প্রোটিন আছে কিনা সেটা দেখা। যখনই প্রস্রাবে প্রোটিন আসবে তখনই বুঝতে হবে যে ডায়াবেটিসের জন্য আমাদের কিডনি আক্রান্ত হতে শুরু করলো। এবং তারপরে আস্তে আস্তে কিডনির যে আমরা লেভেল দেখি, যেটাকে বলি, অনেকে বলে ক্রিয়েটিনিন, কেউ বলে ইজিএফআর, সেইগুলা আমরা মাপতে শুরু করব। একটু প্রস্রাব পরীক্ষা এবং ক্রিয়েটিনিন পরীক্ষা যদি আমরা রেগুলার একটা ডায়াবেটিস রোগীকে করি, তাহলে আমরা তাকে আর্লি ডিটেকশন করতে পারি। এবং আর্লি ডিটেকশন করলে তাহলে তখন আমরা চিকিৎসায় যেতে পারি। কিন্তু আমাদের যেটা হয়, অনেকেই মানে আমরা ডাক্তারের কাছেও যাই না, ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন মনে করি না, কারণ যেহেতু সিমটম নাই। সিমটম যদি হইতো তাহলে আমরা ডাক্তারের কাছে তাড়াতাড়ি যাইতাম। জি, অবশ্যই আপনি খুবই সুন্দর একটি কথা বলেছেন যে উপসর্গ না থাকলে ডাক্তারের কাছে যাওয়ার প্রবণতা খুব কম। এটা তো খুবই সত্য একটি কথা। এবং দেখা যায় যে এই ধরনের রোগীরা ঠিক মতো বুঝতেই পারে না যে তাদের আসলে কখন ডাক্তারের কাছে যেতে হবে বা কখন গিয়ে তাদের এই ধরনের পরীক্ষা করতে হবে। তো এই ব্যাপারে কি কোনো গাইডলাইন আছে যে এতদিন পর পর এই পরীক্ষাগুলো করে ফেলতে পারলে ভালো? যে যাদের ডায়াবেটিস, তো আপনি হয়তো জানেন যে 2 ধরনের আছে, একটা হচ্ছে টাইপ 1, একটা হচ্ছে টাইপ 2। টাইপ 1 ডায়াবেটিস হলো যাদের শরীরে ইনসুলিন তৈরি হয় না। জি, ইনসুলিন যদি তৈরি না হয় তাহলে তাদেরকে চিকিৎসা ইনসুলিন দিয়েই করতে হয়, তাদের শুধু ওই যে ওরাল ট্যাবলেট দিয়ে আমরা চিকিৎসা করতে পারি না। টাইপ 1 ডায়াবেটিস হইলে প্রতি 5 বছর পর পর তাকে পরীক্ষা করতে হয়, প্রথমে প্রোটিন আসলো কিনা। জি, যদি প্রোটিন আসা শুরু করে তারপরে তাকে আরো ঘন ঘন পরীক্ষা করতে হবে। আচ্ছা। আর যাদের টাইপ 2 ডায়াবেটিস, তাদের যেদিন ডায়াগনোসিস হবে সেদিনই প্রথমে পরীক্ষা করতে হবে যে তার প্রস্রাবে প্রোটিন আছে কিনা। কারণ হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস অনেক সময়ই আমরা তার ডিউরেশন বা কবে থেকে হয়েছে সেটা নির্ণয় করতে পারি না। কারণ হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস যে সিমটোমেটিক থাকে, দেখা গেল যে আমার টাইপ 2 ডায়াবেটিস হয়তো আরও 5 বছর আগে থেকে হয়েছে, আমি বুঝতেই পারিনি। কিন্তু 5 বছর পরে হঠাৎ যেদিন কোনো কারণে, অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে অ্যাক্সিডেন্টালি, আমি ডাক্তারের কাছে গেছি, হয়তো জ্বর হয়েছে, ডাক্তার একটু প্রস্রাব পরীক্ষা দিয়েছেন, দেখা গেল যে প্রস্রাবে সুগার পাওয়া গেছে। জি, এইভাবেই ধরা পড়ে ইনসিডেন্টালি। তো যখন ধরা পড়লো তখন থেকেই নিয়মিতভাবে আমাদেরকে তার প্রস্রাবের প্রোটিন এবং ক্রিয়েটিনিন পরীক্ষা করা দরকার। প্রথম পরীক্ষা করলাম, তারপরে প্রতি বছরে বছরে করতে হবে, যদি না থাকে। আর যদি থাকে তখন আরও ঘন ঘন করতে হবে। আচ্ছা। তো এই যে এই ধরনের যারা রোগী রয়েছে, যাদের কিডনি রোগে আক্রান্ত হয়েছে ডায়াবেটিসের কারণে, দেখা যায় যে তাদের খাবারের ব্যাপারে খুব বেশি ধরনের রেস্ট্রিকশন দেওয়া হয়, যে বলা হয় এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। তো আসলেই কি খাওয়া যাবে না, না এখানে খাওয়ার রেস্ট্রিকশনের 2টা ব্যাপার আছে। খাওয়ার রেস্ট্রিকশনের প্রথম ব্যাপার হলো ডায়াবেটিসের জন্য। ডায়াবেটিসে যে সমস্ত খাদ্য খাইলে ডায়াবেটিস বাড়তে পারে সেইগুলোর একটা রেস্ট্রিকশন। আর সেকেন্ড রেস্ট্রিকশন হচ্ছে কিডনির জন্য। কিডনিতে খাওয়ার সমস্যা হলো, কিডনি যখন আমরা প্রস্রাবের সাথে প্রোটিন বের হয়ে যায়, তখন বেশি যদি আমরা প্রোটিন গ্রহণ করি তাহলে সেই প্রোটিন আরও বেশি করে প্রস্রাবের সাথে যায় এবং প্রোটিন বের হওয়ার সময় কিডনিকে ড্যামেজ করে। যার ফলে আমরা বলি যে একটু প্রোটিন রেস্ট্রিক্টেড ডায়েট। আচ্ছা। প্রোটিন রেস্ট্রিক্টেড ডায়েট বলতে রেড মিট না খাওয়াই ভালো। আমরা যে মাংস খাবো বা মাছ, ডিম, যেগুলো মানে প্রোটিন খাবো, সেগুলোর একটা পরিমাণ বলা হয় যে 0.8 মিলিগ্রাম টু 0.6 টু 0.8 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট এইভাবে খাইতে পারি। তো এতটা তো হিসাব করা পেশেন্টের পক্ষে সম্ভবপর হয় না। কিন্তু আমরা যদি বলি যে প্রতিবেলায় আপনি একটু করে প্রোটিন খাবেন, 1 পিস করে প্রোটিন খাবেন, 30 গ্রাম, 40 গ্রাম, 50 গ্রাম। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে প্রোটিন 30 গ্রাম খাওয়া মানে কিন্তু 30 গ্রাম মাছ না। কারণ 30 গ্রাম মাছে 30 গ্রাম প্রোটিন থাকে না। 100 গ্রাম মাছে দেখা গেল যে 30 গ্রাম প্রোটিন আছে। জি। কিন্তু আমরা অনেকেই বেশি টাইট করে ফেলি, আবার যেমন কিছু কিছু জিনিস আছে, কিডনির রোগ হইলে ফসফেট বেড়ে যায়, পটাশিয়াম বেড়ে যেতে পারে, পটাশিয়াম বাড়ার প্রবণতা দেখা যায়। তার ফলে পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা, ডাব, বিভিন্ন ফল, অনেক সময় আমরা বলি যে ফল কম খাবেন।
আবার যখন ডায়াবেটিস স্বাভাবিক রোগী থাকে তখন বলি যে ফলমূল বেশি করে খাবেন, যার ফলে ফলের প্রতি একটা নিষেধাজ্ঞা দেওয়া হয় যে কিছু কিছু ফল আপনি যেগুলো পটাশিয়াম কম, যেমন পেয়ারা, পেঁপে, আপেল, নাশপাতি, আনারস, এগুলো একটু বেশি করে খাবেন। আর যেগুলো পটাশিয়াম বেশি যেমন কলা, তারপরে ডাবের পানি ইত্যাদি জিনিসগুলো একটু কম করে খাবেন। ফসফেট আর একটা জিনিস, ফসফেট আমাদের শরীরে বেড়ে যায় যখন আমাদের কিডনি খারাপ হয়, এবং ফসফেট বাড়লে পরে সেই ফসফেট আস্তে আস্তে ক্যালসিয়ামকে কমিয়ে ফেলে। ক্যালসিয়াম কমলে ক্যালসিয়ামের জন্য অনেক প্যারাথাইরয়েড হরমোন আসে, বোন থেকে ক্যালসিয়াম ছুটে ছুটে আসে, বোন আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, যার ফলে ফসফেটটাকে রেস্ট্রিকশন করতে হয়। ফসফেট রেস্ট্রিকশন করতে হলে একটা হচ্ছে ডায়েটারি রেস্ট্রিকশন। সেই ডায়েটে ফসফেট সমৃদ্ধ খাবার, ফসফেট সমৃদ্ধ খাবারের মধ্যে বেশি হলো ডায়েরি প্রোডাক্টসগুলো, তারপরে ক্যান ফুড যেগুলো, কারণ ওইগুলোতে প্রিজারভেটিভের মধ্যে প্রচুর পরিমাণে ফসফেট থাকা হয়। আচ্ছা, যার ফলে আমাদের প্রিজারভেটিভ বা তৈরি করা ফুড যেগুলো পাওয়া যায় ক্যান ফুড, ওইগুলো একদমই অ্যাভয়েড করা ভালো। জি, ধন্যবাদ। আমরা এ নিয়ে আরও কথা বলবো, আমাদের একটি বিরতির সময় হয়েছে। আজকে কথা বলছি কিডনি রোগ নিয়ে। তো আমরা ডায়াবেটিসের সাথে কিডনি রোগের সম্পর্ক জানলাম, একটি ধারণাও পেলাম। আরেকটি আমাদের দেশে প্রধান সমস্যা হচ্ছে বিশেষ করে যে মহিলা এবং দেখা যায় বৃদ্ধদের ক্ষেত্রে যে প্রস্রাবে ঘন ঘন ইনফেকশন হচ্ছে বা সংক্রমণ হচ্ছে। তো এই সংক্রমণের কারণে কি কিডনির পরবর্তীতে কোনো ক্ষতি হতে পারে? হ্যাঁ, সংক্রমণ যদি আপনার কিডনিতে সংক্রমণের দুইটা ভাগ আছে, একটা হলো আপার ইউরিনারি ট্র্যাক্ট যেটাকে বলি, যেটা সরাসরি কিডনিতে ইনফেকশন, আর একটা হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট যেখানে হচ্ছে প্রস্রাবের থলি বা প্রস্রাবের নালী, এইগুলাতে ইনফেকশন হয়। তো প্রস্রাবের থলিতে ইনফেকশন এগুলা মহিলাদের ব্যাপারে খুবই কমন। শতকরা আপনার 100 জন মহিলার মধ্যে শতকরা 90 জনের জীবনে একবার না দুইবার কখনো না কখনো প্রস্রাবের ইনফেকশন হয়েছে। যদিও পুরুষদের ব্যাপারে এটা কম, কিন্তু পুরুষরা যখন 50-এর উপরে 60-এর উপরে চলে যান, যাতে তখন তাদের প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়, প্রস্রাবের কিছুটা রিটেনশন হয়, তখন তাদের কিডনির ইনফেকশনের প্রবণতাটা বাড়ে। তো যখন সেই ইনফেকশনটা আমাদের প্রস্রাবের থলি থেকে উপরে কিডনি পর্যন্ত যায়, তখন তাকে আমরা বলি পাইলোনেফ্রাইটিস। আচ্ছা, এই পাইলোনেফ্রাইটিস যখন হয় তখন কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। এই পাইলোনেফ্রাইটিস যদি আমরা যথাসময়ে চিকিৎসা করতে না পারি, তাহলে এটা পারসিস্ট করে এবং তখন আস্তে আস্তে এটাকে বলি আমরা ক্রনিক পাইলোনেফ্রাইটিস। ক্রনিক পাইলোনেফ্রাইটিস হয়ে গেলে তখন আপনার কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই ইনফেকশন, প্রস্রাবের ইনফেকশনের জন্য কিডনি খারাপ হওয়ার প্রবণতা তখনই হবে যখন সেটা ক্রনিক পাইলোনেফ্রাইটিস হয়। অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস মানে হঠাৎ করে কিডনির ইনফেকশন হইল, তখনও কিডনি নষ্ট হতে পারে। তখন যখন এটা একটা ইনফেকশন সেটা রক্তে ছড়ায় যায়, তখন আমরা সেটাকে বলি ইউরোসেপসিস। ইউরোসেপসিস হওয়ার পরে সেই সেপসিসের ইফেক্ট হিসাবে বা ইনফেকশনের ইফেক্ট হিসাবে আমাদের সেপটিক শক হচ্ছে, অ্যাকিউট কিডনি ইনজুরি বা হঠাৎ করে কিডনি খারাপ হয়ে যাচ্ছে, সেটা আবার রিভার্সিবল যদি আমরা চিকিৎসা যথাসময়ে করতে পারি। যদি আমরা দেখি যে তার ইনফেকশন কন্ট্রোল করে ফেলতে পারছি, আমরা তার সেপটিসেমিয়া কন্ট্রোল করে ফেলতে পারছি, তাহলে এটা আবার রিভার্সিবল, কিডনি আবার নর্মালে চলে আসবে। কিন্তু ক্রনিক পাইলোনেফ্রাইটিস যেটা হয়, তখন কিডনি টিস্যু আস্তে আস্তে ডিস্ট্রাকশন হয়ে যায়। কিডনি টিস্যু ডিস্ট্রাকশন হয়ে গেলে এটা প্রোগ্রেসিভ একটা ডিজিজ হয়ে যায় এবং ইট ইজ ইরিভার্সিবল। হঠাৎ করে কিডনি আক্রমণ করে বা আক্রান্ত হয়ে কিডনি নষ্ট হয়ে যাওয়া বা বিকল হয়ে যাওয়া, এই ব্যাপারটি আর যাদের কিডনি অনেক দিন ধরেই নষ্ট তাদের মধ্যে কি কারণে দুটি আলাদা আলাদাভাবে হয়? একটি তো আমরা সংক্রমণ জানলাম। প্রথম হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরি। অ্যাকিউট কিডনি ইনজুরি হচ্ছে আজকে আমার কিডনি ভালো, কোনো সমস্যা না, আজকে যদি আমি রক্ত পরীক্ষা করি আমার সেরাম ক্রিয়েটিনিন নর্মাল, সব কিছু নর্মাল, কিন্তু কালকে দেখলাম হঠাৎ করে সেরাম ক্রিয়েটিনিন অনেক বেশি বেড়ে গেছে, 5 হয়ে গেছে 6। সেটার প্রধান কারণ আমাদের দেশে হচ্ছে একটা হলো ইনফেকশন, দুই নম্বর হচ্ছে পানি শূন্যতা। পানি শূন্যতার কারণ হয় বিশেষ করে ডায়রিয়া, আমাদের দেশে ডায়রিয়া এবং ভমিটিং। আচ্ছা, প্রচণ্ড পরিমাণে ডায়রিয়া, ভমিটিং, তাদেরকে যদি আমরা যথাসময়ে পানি তাকে পূরণ করতে না পারি, তাহলে পানি শূন্যতার কারণে অ্যাকিউট কিডনি ইনজুরি হয়। ইনফেকশন একটা বললাম, সেপসিসের কারণে হয়, ঔষধের কারণে হয়। ঔষধ একটা জটিল কারণ আমাদের দেশে। আমাদের দেশে ঔষধ বিক্রিতে কোনো নিয়ম নীতি যেহেতু নাই, যে কোনো যার যখন ইচ্ছা তখন যে কোনো ওষুধ উনি ফার্মেসিতে গেলেই কিনে খাইতে পারেন। যার ফলে দেখা যায় যে অনেকগুলো ওষুধ আছে যেগুলোকে আমরা নেফ্রোটক্সিক বলি, কিডনির জন্য এগুলো বিষাক্ত। তো কিডনির জন্য ক্ষতি করে, কিন্তু আবার প্রয়োজনে তো অন্য কাজে ব্যবহার করতেও হয়।
তো সেই ওষুধগুলো যদি ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি ব্যবহার করেন, সেই ব্যবহারের জন্য আপনার কিডনি খারাপ হয়ে যেতে পারে। অনেকে আবার আমাদের দেশে ঔষধ ছাড়াও যেমন হার্বাল ড্রাগস, বিভিন্ন ধরনের কবিরাজি ঔষধ ইত্যাদি ইত্যাদি ব্যবহার করেন। আপনি যার কাছে যাবেন উনি বলবেন যে এইটা খাইলেই অমুক রোগ ভালো হয়ে যাবে, কিন্তু এটার যে ক্ষতিকর দিক আছে সেটা সম্বন্ধে যিনি এটা প্রেসক্রাইব করতেছেন ওনার ধারণা নাই। উনি হয়তো একটা ভালো কারণ হয়তো দেখছেন যে কেউ ভালো হয়ে গেছে এই ওষুধটা খাওয়ার পরে বা এই পাতা খাওয়ার পরে, কিন্তু এটার ক্ষতিকর দিক যে থাকতে পারে সেটা নিয়ে ওনার কোনো রিসার্চও নাই, উনি কিছু জানেন না। তো না জানলে দেখা গেল যে ঔষধ একটা প্রধান কারণ আমাদের কিডনির হঠাৎ করে। আর আমাদের দেশে গর্ভপাতজনিত বা গর্ভকালীন জটিলতা জনিত কারণেও আমাদের অনেকের অ্যাকিউট কিডনি ইনজুরি হয়। প্রায় দেখা যাচ্ছে এক্লেমসিয়া হলো, প্রেগনেন্সি হইলো, প্রেগনেন্সি থেকে হঠাৎ করে সেপটিক অ্যাবর্শন ইত্যাদি ইত্যাদি কারণে দেখা যাচ্ছে গর্ভপাতজনিত বিভিন্ন জটিলতার কারণেও অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। তো অ্যাকিউট কিডনি ইনজুরির সুবিধা যেটা হইলো যে কারণে অ্যাকিউট কিডনি ইনজুরি হইলো আমরা যদি সেটাকে ট্রিট করতে পারি টাইমলি, তাহলে আমাদের কিডনি আবার পুরোপুরি নর্মাল ফাংশনে চলে আসবে। আমাদের কিডনি স্থায়ীভাবে, যেমন ক্রনিক কিডনি ইনজুরিতে স্থায়ীভাবে সারা জীবন ডায়ালাইসিস করতে হবে অথবা কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, ওইসব লাগবে না, কিডনি ভালো হয়ে যাবে। আর ক্রনিক কিডনি হচ্ছে প্রগ্রেসিভলি ধীরে 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 কিডনিটা বেড়ে যাচ্ছে। মনে করেন এখন ক্রিয়েটিন আছে 5, 3 মাস পরে দেখলাম এটা 6, তারপর আরও 3 মাস পরে দেখলাম এটা 9, এইভাবে আস্তে আস্তে ক্রিয়েটিন বেড়ে গেল। একসময় কিডনি একদমই কাজ করতেছে না, তখন আমাদের কি করতে হবে, তখন কিডনির একটা রিপ্লেসমেন্ট করতে হবে, কিডনির একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। সেই বিকল্প ব্যবস্থা দুইটা হয়, একটা হচ্ছে ডায়ালাইসিসের মাধ্যমে, আরেকটা যদি আমাদের মানে কেউ যদি আমাদের কিডনি দান করে, সেটা লিভিং হইতে পারে অথবা ক্যাডাভারিক হইতে পারে, তাহলে সেই কিডনি থেকে কিডনিটা যদি প্রতিস্থাপন করতে পারি তাহলে আমাদের পক্ষে সেটা চিকিৎসা করা সম্ভব। ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে ইরিভার্সিবল, প্রগ্রেসিভ, আস্তে আস্তে এটা বাড়তে থাকবে। যতই আমরা চিকিৎসা করি, চিকিৎসা করলে আমরা এটাকে ডিলে করতে পারবো। ডিলে টু রিচ দ্য মানে ডায়ালাইসিস পর্যন্ত যাওয়ার সময়টাকে আমরা যদি লম্বা করতে পারি, যেটা চিকিৎসা না করলে হয়তো 6 মাস পরে ডায়ালাইসিস করতে হইতো, এবং চিকিৎসা করার পরে এটা যদি আমরা 6 বছরে নিতে পারি, সেটা আমাদের সাকসেস। কিন্তু সাধারণত একদমই প্রোগ্রেস স্টপ করে দেওয়া বা একদম রিভার্স করা, এটা ক্রনিকের ক্ষেত্রে খুবই সম্ভবপর কম। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে বাচ্চাদের ক্ষেত্রে যদি বলা হয়, বাচ্চাদের ক্ষেত্রে হঠাৎ করে মুখ ফুলে যাচ্ছে, শরীর ফুলে যাচ্ছে এবং বলা হয় যে এটা কিডনি রোগের কারণে হচ্ছে। এই ধরনের রোগগুলো কি এবং এগুলো কি পরবর্তীতে এই কিডনি ড্যামেজ করতে পারে কিনা? বাচ্চাদের ক্ষেত্রে প্রধানত আমাদের দেশে যেটা হয় সেটাকে দুইটা কারণ, একটা হচ্ছে ইনফেকশন সংক্রান্ত, স্ট্রেপ্টোকোকাল ইনফেকশন বলে একটা ইনফেকশন আছে, যেটা সাধারণত স্কিনে হয়, তারপরে আপনার গলায়, থ্রোটে হয়। গলা ব্যথা যখন হইল পেশেন্টের, সেই স্ট্রেপ্টোকোকাস থেকে একটা অ্যান্টিজেন তৈরি হয়। সেই অ্যান্টিজেনটা শরীরের মধ্যে তার এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয়, এবং এই অ্যান্টিজেন আর অ্যান্টিবডি একসাথে মিলে একটা কমপ্লেক্স হয়। সেটাকে কিডনিতে যখন জমা হয় তখন কিডনিতে ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়। এটাকে বলি আমরা পোস্ট স্ট্রেপ্টোকোকাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। সেই পোস্ট স্ট্রেপ্টোকোকাল গ্লোমেরুলোনেফ্রাইটিস হলে বাচ্চার হঠাৎ করে চোখ মুখ ফুলে যেতে পারে, প্রস্রাব কমে যেতে পারে, প্রেশার বেড়ে যেতে পারে। তবে এটার সমস্যা হলো, এটাকে আমরা যদি যথাসময়ে চিকিৎসা করি তাহলে বাচ্চা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আরেকটা হচ্ছে আপনার নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোম বলতে প্রস্রাবের সাথে যদি প্রচুর পরিমাণে প্রোটিন যেতে শুরু করে, যে কোনো কারণে আমাদের যে কিডনির যেটা বলছিলাম গ্লোমেরুলাস বা ছাকনি, সেই ছাকনি যদি পোরোসিটি বেড়ে যায়, বেশি পৌর হয়ে যায়, তাহলে আমাদের বড় যে প্রোটিনটাকে সে আগে বন্ধ করে রাখতে পারতো, আটকাইতে পারতো, সেটা আটকাইতে পারে, সেটা প্রস্রাবে চলে যায়। শরীরে প্রোটিনের অভাব হয়, তখন শরীরে পানি চলে আসে। এটাকে বলি আমরা নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোমের অনেকগুলো কারণ আছে, কিন্তু তার মধ্যে প্রধানত বাচ্চাদের যেটা হয় সেটাকে বলি আমরা মিনিমাল চেঞ্জ ডিজিজ। মিনিমাল চেঞ্জ মানে হচ্ছে আমরা যখন কিডনি থেকে টিস্যু নিয়ে বায়োপসিতে মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করি, তেমন একটা চেঞ্জ পাওয়া যায় না। দেখা যায় যে কিডনিটা অলমোস্ট নর্মাল, যদিও ইলেকট্রন মাইক্রোস্কোপ করলে অনেকগুলো সমস্যা দেখা যায়। তো এইসব রোগীদের চিকিৎসা করলে ভালো হয়ে যায়, কিন্তু কিছু কিছু রোগীর দেখা যায় যে বারবার এটা ফিরে আসতেছে। ভালো হইলো, চিকিৎসা বন্ধ করলাম, আবার ফিরে আসছে, আবার ভালো হইলো, আবার ফিরে আসছে। এইভাবে করতে করতে অনেকের 10-15 বছর বয়স পর্যন্ত চলে যায়। এবং এই মিনিমাল চেঞ্জ ডিজিজে সাধারণত যদি কিডনিতে আমরা চিকিৎসা যত সময় করি তাহলে ক্রনিকসিটি কম হয় এবং ক্রনিক রেনাল ফেলিওর কম হয়। কিন্তু যদি মিনিমাল চেঞ্জ না হয়ে অন্য কোনো কারণে হয়,
তাহলে ক্রোনিসিটি হতে পারে বেশি। আবার অনেকের আছে জন্মগত কারণে কিছু কিছু কিডনি রোগ হতে পারে। জন্মগত কারণে কি কি ধরনের কিডনি রোগ হয়? জন্মগত কারণে কিছু কিছু রোগ আছে আমাদের জেনেটিক, আমাদের বংশ পরম্পরায় চলতে থাকে। যেমন এলপোর্ট সিনড্রোম বলে একটা জিনিস আছে। এলপোর্ট সিনড্রোম দেখা যায় যে মায়ের হয়েছে, ছেলের বাচ্চার হয়েছে, ভাইয়ের হয়েছে, অনেক একই ফ্যামিলিতে 3জন 4জন একসাথে চলে আসছে, সবারই কিডনি ফেলিওর। তাদের আরও কিছু কিছু লক্ষণ থাকে, যেমন কানে কম শুনে, চোখে কিছু সমস্যা থাকে। এগুলো হলো একদম জেনেটিক কারণ। কিছু কিছু সিস্টিক ডিজিজ সিস্ট তৈরি হয়, তার মধ্যে আছে অটোজোমাল রিসেসিভ পলিসিস্টিক কিডনি ডিজিজ, অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ। এই সিস্টগুলো তৈরি হয় কিডনির মধ্যে, দেখা যায় যে অনেকগুলো পানির পুটলির মতো অনেকগুলো সিস্ট হয়েছে, কিডনি বড় হয়ে গেছে। তারপরে একটা সময় আসে যখন দেখা যায় যে এই কিডনি ওই সিস্টের চাপে যে কিডনির যে অরিজিনাল টিস্যু সেগুলো আস্তে 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 নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে সেই কিডনি আর ভালো কাজ করতে পারে না, তখন পেশেন্টের কিডনি ফেইলিউর ডেভেলপ করে এবং পেশেন্টকে আমাদের ডায়ালাইসিস বা ট্রান্সপ্লান্ট এই লাইনে যাইতে হয়। তো আমাদের কিডনি ডিজিজ যেটাকে আমরা জেনেটিক যদি বলি, তাহলে তার মধ্যে জেনেটিকগুলোর প্রধান কজ হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ, বিশেষ করে অ্যাডাল্টে। ধন্যবাদ। আমরা কিডনি রোগ নিয়ে আলোচনা করছি, এখন আমাদের আবার একটি বিরতিতে যাওয়ার সময় হয়েছে। কথা বলছিলাম যে বিভিন্ন ধরনের জন্মগত বা বংশগত কিডনি রোগ নিয়ে। কিডনি রোগের মধ্যে একটা অন্যতম প্রধান কারণ হিসেবে ধরা হয় যে উচ্চ রক্তচাপের কারণে কিডনি সমস্যা হচ্ছে, আবার কিডনি সমস্যার কারণে উচ্চ রক্তচাপ হচ্ছে। তো ব্যাপারটি আসলে কি রকম? আসলে উচ্চ রক্তচাপ একটা খুবই কমন রোগ, কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা হলো, যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের শতকরা 60 থেকে 70% লোক জানেনই না যে ওনার উচ্চ রক্তচাপ আছে। যারা জানেন তাদের 60 থেকে 70% এটার চিকিৎসা করেন না বা কন্ট্রোল করেন না। জি। তো এই জন্য উচ্চ রক্তচাপে, কিন্তু উচ্চ রক্তচাপ তার টার্গেট অর্গান হচ্ছে, উচ্চ রক্তচাপের কারণে আমাদের কিডনি নষ্ট হচ্ছে, আমাদের হার্টের সমস্যা হচ্ছে, ব্রেইনের সমস্যা হচ্ছে, চোখের সমস্যা হচ্ছে, আমাদের যে রক্তনালীগুলো সেগুলোর সমস্যা হচ্ছে। অনেকগুলো টার্গেট অর্গান আমাদের উচ্চ রক্তচাপের, তার মধ্যে প্রধান একটা টার্গেট অর্গান হচ্ছে কিডনি। আচ্ছা। তাহলে এই উচ্চ রক্তচাপ যদি আমরা যথাসময়ে নির্ণয় করে চিকিৎসা করতে না পারি, তাহলে কিডনি ফেইলিউর হওয়ার সম্ভাবনা বেশি। এবং আমাদের ডায়াবেটিসের পরেই কিডনি ফেইলিউরের প্রধান কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত রক্তচাপ। তো অনিয়ন্ত্রিত রক্তচাপ থাকলে সেটা আমাদের কিডনির উপর প্রভাব ফেলে এবং আস্তে আস্তে কিডনিটাকে বিনষ্ট করে দেয়, যার ফলে কিডনি শেষে। কাজে আমাদের যেমন কিছু কিছু ধারণা আছে যে উচ্চ রক্তচাপ, অনেকে বলবেন যে ওষুধ খাবে না, যদি শরীরের কোনো সমস্যা দেখা না দেয় ওষুধ খাওয়ার দরকার নেই। অনেকের মধ্যে ধারণা যে ওষুধ খাইলে এটা সারা জীবন খাইতে হবে, ওষুধের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হবে, অতএব ওষুধ খাওয়ার দরকার নেই, বা একটু নিয়ন্ত্রণ হয়ে গেলে ওষুধ বন্ধ করে দিতে হবে। কাজে আমরা উচ্চ রক্তচাপ হইলে এই ধারণাগুলো থেকে বের হয়ে আসতে হবে। উচ্চ রক্তচাপ হইলে এটাকে নিয়মিতভাবে ওষুধ খেতে হবে, এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং মাঝে মাঝে পরীক্ষা করতে হবে আসলে নিয়ন্ত্রণে আছে কিনা, তার জন্য অন্য কোনো অর্গানে ইফেক্ট পড়ছে কিনা। যেমন টার্গেট অর্গানগুলো বলছিলাম, বিশেষ করে কিডনিতে প্রোটিনিউরিয়া হচ্ছে কিনা, কিডনির ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যাচ্ছে কিনা। এই পরীক্ষাগুলো কিন্তু খুব বেশি দামি পরীক্ষা না। আমরা সবসময় যে দামি পরীক্ষা করতে হবে এমন কোনো কথা নেই। একটা সাধারণ প্রস্রাব পরীক্ষা, সাধারণ রক্ত পরীক্ষা করলে আমরা কিডনির অবস্থাটা বুঝতে পারি। এই জন্য উচ্চ রক্তচাপের চিকিৎসা এবং উচ্চ রক্তচাপের চিকিৎসার মধ্যে বিভিন্ন ধরনের ঔষধ আছে, যেসব ঔষধ অনেকটা বিভিন্ন জনের জন্য বিভিন্নটা সুইটেবল হয়, সেটা বাছাই করা, সেটাকে ডাক্তারের উপর দায়িত্ব দিতে হবে এবং ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে। এবং উচ্চ রক্তচাপ নির্ণয় করার জন্য শুধু ওষুধ খেলেই চলবে না, আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, ওজন নিয়ন্ত্রণ করা, শরীরের ওজন নিয়ন্ত্রণ করা। ওবেসিটি একটা মারাত্মক সমস্যা আমাদের জন্য। আমাদের দেশে কম হইলেও বিভিন্ন পশ্চিম দেশগুলোতে দেখা যাচ্ছে যে ওবেসিটি একটা কমন প্রবলেম এবং ওবেসিটির কারণে ডায়াবেটিস বেশি হচ্ছে, উচ্চ রক্তচাপ বেশি হচ্ছে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ওবেসিটি সব কিছু মিলে একটা হজবরল অবস্থা হয়। কাজে আমাদের ওজন মেনটেন করা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, আবার একটি সমস্যা আছে যে কিডনি রোগের কারণে উচ্চ রক্তচাপ হচ্ছে,
এটি কেন হচ্ছে এবং তখন কি করতে হবে? কিডনি রোগের কারণে উচ্চ রক্তচাপ, আমরা আগেই বলছিলাম যে কিডনির একটা প্রধান কাজ হচ্ছে রক্তচাপকে নিয়ন্ত্রণ করা, শরীরের মধ্যে যে লবণ পানির ভারসাম্যতা রক্ষা করা, সেটা রক্ষা করা। যখন আমাদের কিডনি কাজ না করে তখন আমরা রক্তচাপটাকে মেনটেন করতে পারি না। রক্তচাপের একটা রেগুলেটর হিসেবে কাজ করে আমাদের কিডনি। রক্তচাপ বেড়ে গেলে সেটাকে কমিয়ে আনে, কমে গেলে সেটাকে বাড়িয়ে দেয় ইত্যাদি। এই রেগুলেটর, সেই রেগুলেটরটা যখন নষ্ট হয়ে যায় তখন আমাদের রক্তচাপ আমরা মেনটেন করতে পারি না। যখন আমাদের কিছু কিছু রুগীর বা বেশিরভাগ রুগীরই যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, যারা ডায়ালাইসিস করেন, তাদের দেখবেন যে আপনি অনেক বেশি রক্তচাপ, এবং দেখা যাচ্ছে কেউ 5টা 6টা করে ওষুধ খাচ্ছেন, তারপরেও তার রক্তচাপ মেনটেন করা যায় না। এবং সেই রক্তচাপের কারণে কিডনি আরও বেশি নষ্ট হচ্ছে, অন্যান্য অর্গান যেমন হার্ট, ব্রেন, স্ট্রোক হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে ইত্যাদি হচ্ছে সেই রক্তচাপ মেনটেন করতে না পারার জন্য। এবং সেই রক্তচাপ মেনটেন করতে গেলে পেশেন্টকে আমাদের খুব রক্তচাপ মেনটেনের একটা প্রধান জিনিস হচ্ছে যে লবণ কম খাওয়া। এটা আমাদের অনেকেই আমরা জানি না বা এটাকে বিশ্বাস করি না যে লবণের সাথে আবার রক্তচাপের কী সম্পর্ক। কিন্তু আলাদা লবণ, পাতে লবণ যেটাকে বলি আমরা আমাদের দেশে, সেই পাতে লবণ খাওয়া একদমই নিষিদ্ধ। যতটুকু লবণ কম খাওয়া যায় ততটুকু ভালো। লবণ খাওয়া কিন্তু আমাদের জন্মগতভাবে এটা ছিল না, এটা আমাদের পরে একটা অ্যাকোয়ার্ড বিহেভিয়ার। আপনি লবণ ছাড়াও খাইতে পারেন, আপনি যদি ছোটোবেলা থেকে লবণ ছাড়া খাইতে শুরু করেন তাহলে আপনি কিন্তু লবণ ছাড়াও খাইতে পারবেন। কিন্তু অ্যাকোয়ার্ড বিহেভিয়ার পরে যখন আমরা লবণ খাইতে শুরু করি তখন লবণের একটা স্বাদ আমাদের মুখে চলে আসে। এবং অনেকেই দেখা যায় যে লবণ খাওয়া যত কমানো যায় ততটাই আমাদের জন্য ভালো, কারণ লবণ খাওয়া কমাইলে আমাদের রক্তচাপ কমবে। অনেক রক্তচাপের যে ঔষধ ব্যবহার, সে ঔষধের ব্যবহার অনেকটা কমে যাবে। কিডনির তো বিভিন্ন ধরনের রোগ নিয়ে আমরা কথা বললাম। একটি সমস্যা ইদানিং শুনতে পাওয়া যায়, বিশেষ করে যারা একটু বয়োজ্যেষ্ঠ আছে তাদের ক্ষেত্রে, যে অনিয়ন্ত্রিত প্রস্রাব। তো এই সমস্যাটি কেন হয়? অনিয়ন্ত্রিত প্রস্রাবের কারণ হচ্ছে আমাদের যখন বয়স হয়ে যায়, আমাদের বিশেষ করে পুরুষ মানুষের বেলায় প্রস্রাবের যে দিকে বের হয় সেখানে একটা গ্ল্যান্ড থাকে, বলে প্রস্টেট গ্ল্যান্ড। সেই প্রস্টেট গ্ল্যান্ডটা আমাদের মূত্র নালী, যেটা প্রস্রাবের থলি থেকে যে নালীটা বের হয়, নালীর চারদিকে থাকে। এই গ্ল্যান্ডটা বয়সের সাথে সাথে বড় হইতে থাকে। আচ্ছা, প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়। প্রস্টেট গ্ল্যান্ড বড় হইলে পরে সে আস্তে আস্তে আমাদের যে প্রস্রাবের নালীটা, সেই নালীর উপরে চাপ দেয়। চাপ দিলে নালীটা চিকন হয়ে যায়। নালীটা চিকন হলে আমরা যখন প্রস্রাব করি তখন প্রস্রাবটা পুরোপুরি বের হয় না, যার ফলে ব্লাডারটা পুরো খালি হয় না। আমাদের যে থলিটা যদি খালি না হয়, অর্ধেক আমি এখন প্রস্রাব করলাম, অর্ধেক ভর্তি থাকলো, অর্ধেক খালি হইলো, তাহলে আবার ভর্তি হইতে অর্ধেক ভর্তি হইতে খুব কম সময় লাগে। এই জন্য একটু পরে পরেই তার প্রস্রাব করতে ইচ্ছা হয়, একটু পরে পরে তার প্রস্রাবের বেগ হয়, প্রস্রাব। এটা গেল একটা কারণ। আরেকটা কারণ হলো বয়স হলে পরে আমাদের নার্ভের অ্যাক্টিভিটি কমে যায়, যেমন ডিমেনশিয়া হয়, বিভিন্ন কারণ হয়। আমাদের প্রস্রাবের থলিটা হচ্ছে একটা ব্লাডার। ব্লাডারটা যখন ফুল হয় তখন ব্রেইনে ইনফরমেশন যায় যে আমার তো ফুল হয়েছে, আমাকে খালি করা দরকার। তখন সেই ইনফরমেশন পাঠায় যে ঠিক আছে এবার চাপ দাও, খালি করো। এই যে ইনফরমেশন আসা যাওয়া নার্ভের মাধ্যমে হয়, সেটা যখন ঠিক মতো হয় না তখন পেশাব ঠিক মতো খালি করতে হয়। এটাকে বলি আমরা নিউরোজেনিক ব্লাডার। আচ্ছা, নার্ভের কারণে পেশাব ঠিক মতো, মানে সে ইচ্ছা হইলে বুঝে না, অথবা যদি বুঝে তাহলে সেটাকে চাপ দিতে পারে না। এটা ডায়াবেটিসের রোগীদেরও হয়। ডায়াবেটিক নিউরোপ্যাথি যখন হয় তখন দেখা যায় নিউরোজেনিক ব্লাডার হয়। এই দুইটা কারণ। আরেকটা হলো স্ট্রিকচার। স্ট্রিকচার বলতে প্রস্রাবের যে নালীটা, সেই নালীটা যদি কোনো কারণে চিকন হয়ে যায়, সাধারণত এগুলো চিকন হয় কোনো প্রদাহর কারণে। বিভিন্ন সময় ক্যাথেটার করা হয়, বিভিন্ন সময় প্রস্রাবের নালীতে ইনজুরি হয়। এই সমস্ত কারণে যদি কোনো প্রদাহ হয়, সেই প্রদাহ থেকে স্ট্রিকচার হইতে পারে। স্ট্রিকচারের কারণেও এটা হইতে পারে। তাহলে প্রধানত হচ্ছে আপনার প্রস্টেট, স্ট্রিকচার আর নিউরোজেনিক কারণে দেখা যায় যে কারো কারো ব্লাডার বেশি ফাংশন করতেছে, কারো কারো মানে অনিয়ন্ত্রিত। আচ্ছা, ব্লাডারের যে ফাংশনটা সেটা অনিয়ন্ত্রিত হয়ে যায়। এই কারণেই হয় যে পেশাবের, কারো পেশাব বেশি হয়, কারো পেশাব হেজিটেন্সি বলি আমরা। পেশাবে যায় পেশাব আসে না, পেশাবে যায় পেশাব আসে না, একটু আসে একটু আসে না, একটু আসে একটু আসে না। আবার আর্জেন্সি বলে আরেকটা কথা আছে। পেশাব ধরার সাথে সাথে সে সময় দিতে পারে না, দৌড়ে যদি বাথরুমে না যায় তার কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। এটা হলো প্রস্রাবের থলিতে যখন ইরিটেশন হয়, এটা ইনফেকশনের জন্য হইতে পারে। সাধারণভাবে আমাদের যখন প্রস্রাবের থলিতে ইনফেকশন হয়, সেই ইনফেকশনের কারণেও দেখা যায় যে আর্জেন্সি হয়। তো আর্জেন্সি, হেজিটেন্সি, এই সমস্ত জিনিসগুলো হইতে পারে। এগুলো হচ্ছে কিডনির সমস্যা না, এগুলো হচ্ছে আমাদের প্রস্রাবের থলির সমস্যা, ইউরিনারি ব্লাডার।
আচ্ছা, এই যে এই ধরনের সমস্যা যখন হচ্ছে তখন চিকিৎসা কিভাবে করতে হবে? চিকিৎসা নির্ণয় করতে হবে প্রথমে কি কারণে হচ্ছে, সেই সবগুলো কারণ যে আমরা চিকিৎসা করতে পারবো এমন কোনো কথা নেই, তবে তাকে বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে আমরা কিছুটা কন্ট্রোল করতে পারি। প্রস্টেট যদি মনে করেন হয় তাহলে প্রস্টেটের ঔষধও আছে, আবার ঔষধে যদি কাজ না হয় অনেক সময় প্রস্টেটের অপারেশনও আমরা করতে পারি। আবার ইউরিনারি যদি প্রস্রাবের নালীতে স্ট্রিকচার হয় সেটাও আমরা অপারেশন করে চিকিৎসা করতে পারি। কিন্তু ওই যেগুলো বলছিলাম যে ব্লাডারের নিউরোজেনিক ব্লাডার হইলে পরে অনেক সময় চিকিৎসা করা যায়, অনেক সময় করা যায় না। যদি দেখা যায় যে একদমই চিকিৎসা করা যাচ্ছে না, প্রস্রাব হচ্ছে না, পেশেন্ট ইচ্ছা করলেও পেশাব করতে পারেন, তখন আমরা এটাকে বলি সেলফ ইন্টারমিটেন্ট ক্যাথেটারাইজেশন, নিজে নিজে মাঝে মাঝে একটু প্রস্রাবটাকে ক্যাথেটার দিয়ে বের করে দেওয়া। আচ্ছা, কারণ কন্টিনিউয়াস ক্যাথেটার লাগায় রাখা এটা একটা কষ্টকর ব্যাপার। আর এটার জন্য হয় কি, কন্টিনিউয়াস পেশাবের ফ্লো যদি হয়, আপনার প্রস্রাবটা কন্টিনিউয়াস আসতে থাকে, তাহলে ব্লাডার সবসময় খালি থাকে, তাহলে ব্লাডার সবসময় চুপসানো থাকে। এই চুপসানো ব্লাডার পরে ফাইব্রোসিস হয়ে যায়, পরে এটা কিন্তু আর কোনোদিন বড় হইতে পারে না। তাহলে কিডনির এই যে বিভিন্ন ধরনের রোগের কথা আপনি বলছেন, প্রায় সবকিছুতে একটি কথা চলে আসে যে তার সাথে কিন্তু আমাদের অভ্যাসের একটা সম্পর্ক রয়েছে। অভ্যাসের সম্পর্ক। তো এই যে যারা কিডনি রোগে আক্রান্ত হচ্ছে বা কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে, তাদের মধ্যে আসলে কি ধরনের জীবনযাপন পদ্ধতির মধ্যে আনা উচিত? প্রথম কথা, আমাদের যদি ডায়াবেটিস আছে কিনা দেখে নেওয়া, ডায়াবেটিস চিকিৎসা করা। উচ্চ রক্তচাপ আছে কিনা সেটা চিকিৎসা করা। ঔষধ ব্যবহারের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ ব্যবহার না করা। ধূমপান নিয়ন্ত্রণ করা বা ধূমপান না করা। 3 নম্বর হচ্ছে আপনার যদি ওজন বেশি থাকে ওজন নিয়ন্ত্রণ করা। আর খাদ্যাভ্যাসের পরিবর্তন তো আমরা যেটা বললাম যে লবণ জাতীয় খাদ্য, চর্বি জাতীয় খাদ্য, রেড মিট, এগুলো যত কম খাওয়া যায় তত আমাদের জন্য ভালো। কিডনির কথা যখন বলা হয় বা কিডনির রোগের কথা বলা হয়, সবসময় বলা হয় এটি একটি নীরব ঘাতক, মানে কোনো উপসর্গ দিচ্ছে না এবং রোগটি হয়ে যাচ্ছে এবং একটা সময় গিয়ে বিভিন্ন উপসর্গ দিয়ে ধরা পড়ে। তো আমরা যদি চাই যে আমাদের কিডনিগুলোকে ভালো রাখার জন্য, তাহলে আসলে কি ধরনের পরীক্ষা করতে হবে এবং কতদিন পর পর করা উচিত? মাঝে মাঝে আপনার প্রথম পরীক্ষা করতে হবে আপনার উচ্চ রক্তচাপ আছে কিনা, আপনার ডায়াবেটিস আছে কিনা, আপনার প্রস্রাব পরীক্ষা করে দেখতে হবে প্রস্রাবের মধ্যে প্রোটিন যাচ্ছে কিনা, অ্যালবুমিন ইউরিয়া বলি আমরা, অ্যালবুমিন যাচ্ছে কিনা, প্রোটিন যাচ্ছে কিনা। তারপরে আমরা রক্ত পরীক্ষা করতে পারি, রক্তে ক্রিয়াটিনিনের মাত্রা, ক্রিয়াটিনিন এবং ইউরিয়া দুইটার মাত্রা যদি আমরা দেখি, তার মধ্যে শুধু ক্রিয়াটিনিন দেখলেই চলে। আর ক্রিয়াটিনিন পাইলে পরে সেটা থেকে আমরা একটা অঙ্ক করে একটা জিএফআর বলে একটা জিনিস বের করি। জিএফআর হচ্ছে কিডনি কতটুকু পরিমাণ রক্ত 1 মিনিটে ছাঁকনি করতে পারে, কত ml রক্ত। আচ্ছা, সেইটার পরিমাণ যখন আস্তে আস্তে কমে আসে সেটাকে বলি জিএফআর কমে যাওয়া। জিএফআর আমরা অঙ্ক করে যদি ক্রিয়াটিনিনটা দেখি সেটা থেকে অঙ্ক করে আমরা বের করে ফেলতে পারি। জিএফআর দিয়ে আমরা বলি, জিএফআর দিয়ে আমরা কিডনি রোগকে স্টেজ করি, কিছু স্টেজ 1, 2, 3, 4, 5। দেখবেন অনেকে বলতেছে আমার স্টেজ 5 রোগী হয়েছে, তার মানে তার জিএফআর 15-র নিচে চলে আসছে। এইভাবেই আমরা পরীক্ষা করব। আমাদের কিডনি পরীক্ষার জন্য খুব বেশি দামি পরীক্ষার দরকার নেই। ডায়াবেটিস, প্রেশার, প্রস্রাবের প্রোটিন আর ক্রিয়াটিনিন, এই 4টা জিনিস আমাদের যদি মাঝে মাঝে আমরা পরীক্ষা করি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কিডনি ভালো আছে কি নেই। কতদিন পর পর পরীক্ষাগুলো করা উচিত একজন সুস্থ মানুষের ক্ষেত্রে? সুস্থ মানুষের বছরে একবার করলেই হয়। আচ্ছা, আর যারা একবার রোগ ধরা পড়বে তাদের একটু ঘন ঘন করতে হবে। কিডনি রোগ নিয়ে আমরা আরও কথা বলবো, এখন আবার একটি বিরতির সময় হয়েছে। কথা বলছিলাম কিডনি রোগ নিয়ে। কিডনি রোগের মধ্যে আরেকটি বড় সমস্যা হচ্ছে কিডনির মধ্যে পাথর হয়ে যাওয়া বা কিডনি এবং প্রস্রাবের থলির আশেপাশে পাথর হয়ে যাওয়া। তো এটি কেন হচ্ছে এবং সেক্ষেত্রে করণীয় কি? কিডনি পাথরের বিভিন্ন কারণ, তার মধ্যে শরীর মানে প্রস্রাবের সাথে প্রস্রাবের যে কনসেন্ট্রেশন সেখানে যদি বেশি পরিমাণে ক্যালসিয়াম, ইউরিক অ্যাসিড এগুলো চলে আসে এবং এগুলোকে জমাট বাঁধতে কিছু ইনহিবিটর থাকে, সাইট্রিক অ্যাসিড, ওইগুলো যদি কম থাকে তাহলে তার সাধারণত কিডনিতে পাথর হয়। তার মধ্যে প্যারাথাইরয়েড বলে একটা গ্ল্যান্ড আছে আমাদের, সেই হাইপার প্যারাথাইরয়েডিজম হইলেও দেখা যায় অনেক পাথর হয়। সো পাথরের কারণ সবসময় পরিষ্কার করে বোঝা যায় না, কিন্তু পাথর যখন হয় একটা জিনিস মনে রাখতে হবে যে পাথর হইলে বারবার হইতে থাকে। আচ্ছা, এবং পাথরের সমস্যা হলো পাথর যদি কিডনিতে হয় তাহলে অনেক সময় ব্যথা হয় না, সাইলেন্ট থাকে,
কিডনি আস্তে আস্তে বড় হইতে থাকে, কিন্তু কিডনিতে ওই পাথরের থেকে ইনফেকশন হইতে পারে, পাথর থেকে রক্তপাত হইতে পারে, হিমাচুরিয়া হইতে পারে, ব্যথা হইতে পারে। কিন্তু যখন পাথরটা ছুটে এসে আমাদের প্রস্রাবের নালীতে আটকায় যায় তখন পেশেন্টের অ্যাকিউট পেইন হয়, আমরা বলি ইউরেটারি কোলিক বা রেনাল কোলিক। এবং সেই রেনাল কোলিক একটা বিপজ্জনক অবস্থা, তখন সাথে সাথে চিকিৎসা করার জন্য ব্যথার ওষুধ দিতে হয়। তারপর ওই পাথর বের না করলে যেটা হচ্ছে যে প্রস্রাব যদি চলাচলে বাধা হয় তাহলে ওই প্রস্রাব কিডনিতে জমে জমে কিডনি ফুলে যায়, যেটাকে অনেকে বলে কিডনি আলট্রাসাউন্ড করে এসে বলে যে আমার কিডনিতে পানি জমা হয়ে গেছে, হাইড্রোনেফ্রোসিস বলি আমরা মেডিকেলের ভাষায়। সেই কিডনিতে পানি জমা যখন হয় তখন এটাকে পাথরের রাস্তাটাকে ক্লিয়ার করে দিতে হয়। সেইটা বিভিন্নভাবে করা যায়, প্রস্রাবের রাস্তা দিয়ে করা যায়, পেট কেটে করা যায়, পেট ছিদ্র করে করা যায়, বিভিন্ন পদ্ধতি আছে। তো এইভাবে হলো কিডনি পাথরের চিকিৎসা করতে হয়। এবং কিডনি পাথরের চিকিৎসা করলেও তখন তাকে কিছু খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হয়। কেমন পাথর সেই পাথরটা আমরা পরীক্ষা করতে পারি, যেটা ক্যালসিয়াম অক্সালেট পাথর হইতে পারে, সেটা ইউরিক অ্যাসিড পাথর হইতে পারে। তো সেই অনুযায়ী তাকে খাদ্যাভ্যাস দিতে হবে। ওই খাদ্যাভ্যাস দিলে অনেকটা পরিবর্তন করা যায়। কিডনির পাথরের ক্ষেত্রে অনেকে বলে যে অতিরিক্ত পানি পান করলে এটি বের হয়ে যেতে পারে, কথাটি কতটুকু অতিরিক্ত পানি পান করলে হচ্ছে যেটা, সেটা হলো যে প্রস্রাবের ফ্লোটা তো বেশি হয়। আমরা যখন বেশি পানি পান করি তখন আমাদের বেশি পরিমাণ প্রস্রাব তৈরি হয়, প্রস্রাবের ফ্লোটা বেশি হয় এবং সেই ফ্লোতে ছোট পাথর সেগুলো বের হয়ে যেতে পারে। কিন্তু বড় পাথর যদি হয় তাহলে সেটা বের হওয়ার সম্ভাবনা খুব কম। পানির কথা যখন চলে আসলো একটু জানতে চাই যে একজন সুস্থ মানুষের প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? এখানে আমাদের একটা মিথ আছে যে বেশি পানি খাইলেই কিডনি ভালো থাকবে, সেটা কিন্তু সবসময় ঠিক না। পানি নির্ভর করবে আমাদের শরীর থেকে পানি বের হচ্ছে কতটুকু, বের হওয়ার পথ কি প্রস্রাবের সাথে বের হচ্ছে, ঘামের সাথে বের হচ্ছে। মনে করেন আপনি একটা গরম আবহাওয়ায় কাজ করতেছেন, যেখানে হট ওয়েদার, যেখানে আপনি প্রচণ্ড পরিমাণ ঘামছেন, আপনাকে পানি বেশি খাইতে হবে। সেই একই লোক যদি আপনি একটা ঠান্ডার মধ্যে চলে যান যেখানে আপনার কোনো ঘাম হচ্ছে না, আপনাকে কিন্তু পানি কম খাইতে হবে। জি, তাইলে পানি নির্ভর করবে আমার প্রস্রাব কতটুকু হচ্ছে। পানি তো সাধারণভাবে আমাদের দেশে একটা লোকের 2 থেকে 2.5 লিটার পানি খাইলেই চলে। 2 থেকে 2.5 লিটার পানি যদি আমরা 24 ঘন্টায় পান করি সেটা সাফিসিয়েন্ট। খুব বেশি পানি পান করলে কিডনি যে ভালো থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই। বেশি পানি পান করলে যেটা হয়, বেশি বেশি প্রস্রাব হয়, পেশেন্ট বারবার প্রস্রাব করতে থাকেন, ইনক্রিজ ফ্রিকোয়েন্সি হয়। কাজে পানি পান করা নির্ভর করবে পেশেন্টের ওয়েদারের উপর, পেশেন্টের কাজের উপর। আপনি এখানে এসি রুমে বসে কাজ করতেছেন, আপনার পানির ডিমান্ড কম থাকবে। আবার আরেকজন যিনি নির্মাণ শ্রমিক, তিনি কাজ করতেছেন সারাদিন রোদের মধ্যে, ওনার ঘাম অনেক বেশি, ওনার পানির পরিমাণ বেশি লাগবে। জি অবশ্যই। আমরা আরেকটি রোগ নিয়ে একটু কথা বলতে চাই সংক্ষেপে, তা হচ্ছে গিয়ে কিডনির ক্যান্সার। কিডনির ক্যান্সারটা ইদানিং দেখা যাচ্ছে বেশ হচ্ছে, বা অন্যান্য জায়গায় ক্যান্সার যাদের হয় তাদেরও দেখা যায় আলটিমেটলি কিডনি আক্রান্ত হচ্ছে। কিডনির ক্যান্সার হচ্ছে আপনার, কিডনি বলতে কিডনির সিস্টেম যদি আমরা ধরি, প্রস্রাবের থলিতে বা প্রস্রাবের নালীতে ক্যান্সার হইতে পারে, যেটাকে বলি ইউরোথেলিয়াল ক্যান্সার। আর কিডনির মধ্যে ক্যান্সার হইতে পারে, যেটাকে বলি আমরা রেনাল সেল কার্সিনোমা প্রধানত। তো এই ক্যান্সারগুলো হয় এবং ক্যান্সারগুলোর লক্ষণ হলো হঠাৎ করে পেশেন্টের দুর্বল লাগতে পারে, খাওয়ার অরুচি হইতে পারে, কারো কারো প্রস্রাবের সাথে রক্ত যাইতে পারে। এবং প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এটা একটা সাইন, যেটার জন্য তখন যদি আমরা পরীক্ষা করি, যেমন আলট্রাসাউন্ড, এখন তো পরীক্ষার আলট্রাসোনোগ্রাম করাটা খুবই সহজ, সব জায়গায় অ্যাভেলেবল এবং একটা নন ইনভেসিভ পরীক্ষা। সাধারণত আলট্রাসোনোগ্রাম করলেই এগুলো ধরা পড়ে যায়। ধরা পড়ে একটা চাকা, এবং সেই চাকাকে পরে আমরা যদি বায়োপসি করি বা তাহলে ধরা পড়ে কিডনি। কিডনি ক্যান্সার একটা সুবিধা হলো, কিডনি ক্যান্সার যদি আমরা আর্লি ধরতে পারি, এটা ডিসেমিনেট হওয়ার আগ পর্যন্ত, এটা এখান থেকে অন্য জায়গায়, তাহলে এটা যদি আমরা কেটে ফেলে দিই, এটা কিন্তু কিউরেবল। আচ্ছা, কিডনি ক্যান্সার ইজ কিউরেবল যদি আমরা যথাসময়ে এটাকে কেটে ফেলতে পারি। কিন্তু যদি আমরা দেরি করি, তো আমাদের যেটা হয়, অনেক রুগী কিডনি অপারেশন কথা বলার পরে সে অনেক সময় নেয়, ঘুরতে থাকে, একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায়, ওনার কাছে পরামর্শ করে, বলে এইবার দেশে না বিদেশে যাব, এই করতে করতে সময় নষ্ট হয়ে যায় এবং সেটা ডিসেমিনেট করে, যখন ফুসফুসে চলে গেল, লিভারে চলে গেল, তখন কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো কিডনি ক্যান্সার যদি ধরা পড়ে আর্লি তাহলে আমাদের জন্য ভালো, কিন্তু কিডনি ক্যান্সার অনেক সময় অ্যাসিমটোমেটিক থাকে, অনেক সময় ধরা পড়ে না। তার ফলে পেশেন্ট দেখা যায় হঠাৎ করে দুর্বল অনুভব করতেছে, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল, দেখা গেল রক্তশূন্যতা, আমরা পরীক্ষা করলাম, দেখা গেল কিডনির। জি, তো এই যে কিডনির বিভিন্ন রোগগুলো হচ্ছে, এগুলোর ক্ষেত্রে অবশ্যই চিকিৎসা প্রয়োজন। চিকিৎসার ব্যাপারে যদি কিছু বলেন।
চিকিৎসা কিডনির বিভিন্ন রোগের চিকিৎসা তো রোগ অনুযায়ী হবে, কিন্তু আমাদের প্রধান সমস্যা হচ্ছে এখন ক্রনিক কিডনি ফেলিওর, যাদের হঠাৎ করে কিডনি আস্তে আস্তে একদম খারাপ হয়ে গেছে, তাদের জন্য দুইটাই চিকিৎসা। একটা হচ্ছে কিডনির ডায়ালাইসিস আর একটা হচ্ছে কিডনির প্রতিস্থাপন। তো ডায়ালাইসিস ব্যাপারটা দুই ধরনের ডায়ালাইসিস করা যায়, একটা বলি পেরিটোনিয়াল ডায়ালাইসিস, একটা হচ্ছে হিমোডায়ালাইসিস। পেরিটোনিয়াল ডায়ালাইসিস হচ্ছে আমরা পেটের মধ্যে একটা নল ঢুকিয়ে রাখি, কিছু কিছু ফ্লুইড আমরা পেটের মধ্যে দেই, দিনে 2-3 বার করে সেই পানিটাকে বের করি আবার ঢুকাই। তাতে কিডনি যে কাজটা করতো সেই কাজের পুরোপুরি না করলেও কিছুটা অংশ এই যে পেরিটোনিয়ামের মাধ্যমে হয়, যাতে রোগী অনেকটা সুস্থ থাকতে পারেন। আর হিমোডায়ালাইসিস হচ্ছে রক্তটাকে, আমাদের যে কিডনি তো রক্ত ছাঁকনি করতো, সেই রক্তটাকে মেশিনে দেই, মেশিন সেটা ছাঁকনি করে আবার শরীরে ঢুকাই। এইভাবে সপ্তাহে 2-3 বার করে আমরা করতে হয়। কিন্তু এই পদ্ধতিগুলো সবটাই হচ্ছে অনেকটা ব্যয়বহুল, যেটা আমাদের সাধারণ মানুষের পক্ষে বিয়ার করা খুবই কষ্টকর, যার ফলে এই কিডনির চিকিৎসা। আর কিডনি যদি স্থায়ীভাবে ভালো করতে চাই এবং রোগী যদি তার নর্মাল লাইফে ফিরে যেতে চায়, তাহলে কিন্তু কিডনি প্রতিস্থাপন হচ্ছে সবচেয়ে ভালো চিকিৎসা। কিন্তু কিডনি প্রতিস্থাপন দুই ধরনের হয়। একটা হচ্ছে কোনো লিভিং আত্মীয় স্বজন কারো কাছ থেকে যদি কেউ কিডনি দেন, তাহলে একটা কিডনি, কারণ একটা কিডনি দান একজন করতে পারেন, তার কারণ হচ্ছে তার একটা কিডনি দিয়ে সাফিসিয়েন্ট, একটা কিডনিতে উনি জীবন ধারণ করতে পারেন। কিন্তু আমাদের দেশে কিছু আইন আছে যে শুধু আত্মীয় স্বজন ছাড়া অন্য কেউ কিডনি দিতে পারবেন না। তো আত্মীয় স্বজন ছাড়া কিডনি দিতে না পারলে দেখা যাচ্ছে যে আমাদের যারা কিডনি ট্রান্সপ্লান্ট করতে চান, অনেকের হয়তো আত্মীয় স্বজন ওইভাবে নাই, যিনি কিডনি ডোনেট করতে পারেন, ম্যাচ করে না। তার ফলে দেখা যাচ্ছে যে সেই কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য ওনারা দেশে বিদেশে বিভিন্ন দিকে ঘুরতে থাকেন, এবং এখানে খরচের ব্যাপারটা অনেক ব্যাপার। আমাদের দেশে একটা কিডনি ট্রান্সপ্লান্ট 4 থেকে 5 লাখের বেশি খরচ হওয়ার কথা না, কিন্তু এই কিডনি যদি একজন ডোনারকে নিয়ে সে অন্য দেশে যায়, অন্য দেশে গেলে সেটা 30-40-50 লাখ টাকা খরচ হয়ে যায়। তারপরে যারা বিদেশে ট্রান্সপ্লান্ট করে তাদের সমস্যা হলো তাদের ফলো আপ খুব ডিফিকাল্ট। তাদের যে ডোনার, যিনি কিডনি দান করলেন, তাকে আর কেউ কোনোদিন ডাক্তার দেখে না, কারণ সে তো চলে আসছে, তার সেই ডাক্তারের দায়িত্ব নাই। যিনি রিসিপিয়েন্ট, ওনারও মাঝে মাঝেই সমস্যা হয় কিডনি ট্রান্সপ্লান্ট হইলে। সেই সমস্যার জন্য ওনাকে বারবার ইন্ডিয়া যাইতে হইলে, অন্য দেশে যাইতে হইলে তার ভিসা নাই, এই নেই সেই নেই, অনেক সমস্যা হয়। যার ফলে আমাদের দেশে কিডনি ট্রান্সপ্লান্টটা আরও অনেক বাড়ানো দরকার। আরেকটা হচ্ছে ক্যাডাভারিক ট্রান্সফার। সারা দুনিয়াতে কিন্তু ক্যাডাভারিক ট্রান্সফার খুবই কিন্তু আমাদের দেশে ক্যাডাভারিক ট্রান্সফারটা আমরা ওইভাবে এখনও ডেভেলপ করতে পারিনি। মাত্র 2টা ক্যাডাভারিক ট্রান্সফার হয়েছে পিজি হাসপাতালে, 23 সালে একটা, 24 সালের জানুয়ারিতে একটা, সম্ভবত 2টা ক্যাডাভারিক ট্রান্সফার হয়েছে। কিন্তু ক্যাডাভারিক ট্রান্সফার যদি আমরা বাড়াইতে পারতাম, কারণ আমাদের আইসিইউতে অনেক ডেথ, যাদের ব্রেইন ডেথ হয়। ক্যাডাভারিক ট্রান্সফার বলতে একজন মরে যাওয়ার লোক না, যাদের ব্রেইন ডেথ, মেশিনের সাহায্যে তার শ্বাস প্রশ্বাস, কিডনির ফাংশন সব মেনটেন করতেছি, কিডনি ভালো কাজ করতেছে, সেই সময় কিডনিটাকে নিয়ে প্রতিস্থাপন করা। তো সেইটা ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট আমাদের দেশে আমরা ওইভাবে এখনও ডেভেলপ করতে পারিনি। আমাদের এর জন্য প্রচেষ্টা চলছে। আমরা আশা করতেছি অদূর ভবিষ্যতে আমরা ক্যাডাভারিক ট্রান্সপ্লান্টে আরও একটু আগে যেতে পারবো। জি, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আমাদের দর্শকের উদ্দেশ্যে আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, যে কিডনি রোগ, এই ব্যাপারে সচেতনতা এবং প্রতিরোধ, সেই ব্যাপারে আপনার পরামর্শগুলো সংক্ষেপে শুনে নিতে চাই। প্রথম পরামর্শ হলো যে কিডনি রোগ নিয়ে আমাদের একটু সচেতন থাকতে হবে। সচেতন থাকতে হবে বলতে আমাদের ডায়াবেটিস আছে কিনা দেখে নিতে হবে, মাঝে মাঝেই আমাদের প্রেশার আছে কিনা সেটা দেখতে হবে। যদি প্রেশার থাকে সেটা চিকিৎসা করতে হবে। উল্টাপাল্টা ঔষধ খাওয়া যাবে না। ঔষধ খেতে গেলে যে কোনো একজন বিশেষজ্ঞ বা একজন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করা ঠিক হবে না। ধূমপান কম করতে হবে, খাদ্যাভ্যাসের মধ্যে লবণ কম খাইতে হবে। 3 নম্বর জিনিস হচ্ছে আমাদের ওজন যাতে না বাড়ে সেই দিকে নজর রাখতে হবে। আর আমাদের হঠাৎ করে ডায়রিয়া, ইনফেকশন, গর্ভকালীন জটিলতা এগুলো যদি হয় সেগুলোর চিকিৎসা করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার। আপনাদেরকে ধন্যবাদ, আমার দর্শক শ্রোতাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আরোগ্য নিকেতনে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।